आज অনলাইন ক্লাসে আমি আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর এবিটি এর টেস্ট পেপারের 105 নম্বর পৃষ্ঠার যে স্কুল তার এমসিকিউ এসকিউ আর 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে। তো আগের দিনের মতো পরপর নাম ধরে জিজ্ঞেস করব, প্রশ্নটা নিজেরা পড়বে, উত্তরটা তোমরাই দেবে, যে প্রশ্ন পড়বে সেই উত্তর দেবে। আর যদি না পারো কেউ তাহলে অন্য কেউ উত্তর দেবে, যদি আমি জিজ্ঞেস করি তারপর একসাথে সবাই কিন্তু উত্তরগুলো বলো না। আচ্ছা আয়ুষ পড়ো, প্রশ্ন কী আছে 105 নম্বর পৃষ্ঠার প্রথম প্রশ্ন, এমসিকিউর প্রশ্ন, অপশান বলতে হবে না, পড়ো বলো। তেওয়ারি ঘরে ছিল না, তেওয়ারি গিয়েছিল কোথায়? তেওয়ারি ঘরে ছিল না, তেওয়ারি গিয়েছিল কোথায়? কোথাকার লাইন এটা? সেটা পথের দাবি। পথের দাবি। বলো, তেওয়ারি ঘরে ছিল না, তেওয়ারি কোথায় গিয়েছিল? সেই ফয়ায়। ফয়ায়। এবারে বলো তো ফয়াতে কেন গিয়েছিল তেওয়ারি? সেই বার্মা নাচ দেখার জন্য। বর্মা নাচ দেখার জন্য ফয়ায় গিয়েছিল। তেওয়ারি কে ছিল? অপূর্বর হচ্ছে চাকর। অপূর্বর চাকর ঠিক না লেখাই ভালো। অপূর্বের বাড়ির পুরনো চাকর বলা ছিল গল্পে কোথাও, নাকি রান্নার ঠাকুর? তেওয়ারি হচ্ছে অপূর্বের বাড়ির পুরনো ঠাকুর, রান্নার ঠাকুর। চাকর লিখতেও পারো, রান্নার ঠাকুর লিখলে হবে, ঠিক আছে। পরে রাহুল, পরের প্রশ্ন পড়ো। তপন একাশনে বসে একটি আস্ত গল্প লিখেছিল কখন? তপন একাশনে বসে একটি গল্প লিখেছিল। প্রশ্ন কি? কখন? কখন? হ্যাঁ কখন? দুপুরে। দুপুরবেলা। কোথায় বসে গল্প লিখেছিল? তিনতলা সিঁড়িতে। তিনতলার সিঁড়িতে বসে গল্প লিখেছিল। যে গল্পটা লিখেছিল সেই গল্পটার নাম কি দিয়েছিল? প্রথম দিন। প্রথম দিন। কার বাড়িতে বসে লিখেছিল? মামার বাড়িতে। মামার বাড়িতে। মামার বাড়িতে তপন কটা গল্প লিখেছিল? একটাই লিখেছিল। ভেরি গুড। রিতেশ, পরের প্রশ্ন। জগদীশ বাবু বিরাগীর কাছ থেকে শুনতে চেয়েছিলেন কি? জগদীশ বাবু বিরাগীর কাছ থেকে শুনতে চেয়েছিলেন কি? কি শুনতে চেয়েছিলেন? উপদেশ। উপদেশ। বলো তো কি উপদেশ দিয়েছিলেন বিরাগী? বিরাগী বলেছিল যে ধন জন যৌবন সব একটা সুন্দর সুন্দর বঞ্চনা, যদি মন প্রাণ দিয়ে যদি একজনের আপন হওয়া যায় তাহলেই পৃথিবীর সব সুখ শান্তি ঐশ্বর্য পাওয়া যায়, লাভ করা যায়। ভেরি গুড। যখন এমসিকিউ এসকিউর প্রশ্নগুলো দেখবে তখন শুধু ওইটুকুই নয়, ওর আশেপাশে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো একটু ভালো করে একটু ভেবে নেবে এরকমভাবে। তাহলে কী হবে, এমসিকিউর যে প্রশ্নটা এখন এমসিকিউ হিসেবে আছে ওটা কিন্তু এসকিউ হিসেবে আসতে পারে, তখন তোমরা লিখতে পারবে, সুবিধা হবে। তাহলে বিরাগীর বেশধারী হরিদা ওই উপদেশ দিয়েছিল, ধন জন যৌবন এগুলো কিছুই নয়, এগুলো সব সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা, আর মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু একজনের আপন হওয়ার চেষ্টা করলেই জগতের সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়, ঠিক আছে। রূপসা, পরের প্রশ্ন। প্রলয় উল্লাস কবিতাটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত? প্রলয় উল্লাস কবিতাটি মূল গ্রন্থের নাম কি বলো? অগ্নিবীণা। অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস কথাটির অর্থ কি বলো তো? প্রলয় উল্লাস কথাটির অর্থ কি? কে পারবে? স্যার আমি বলো। বুঝতে পারলাম না, আরেকবার বলো। প্রলয় উল্লাস মানে? একজন বলো, একজন কে বলবে, নাম বলো আগে। হ্যাঁ জুনাইনা বলো। প্রলয় বা ধ্বংসের মধ্যে উল্লাস বা আনন্দ, অর্থাৎ ধ্বংসের আনন্দকে এখানে প্রলয় উল্লাস বলা হয়েছে। প্রলয় মানে ধ্বংস, উল্লাস মানে আনন্দ। প্রলয়ের মধ্যে, ধ্বংসের মধ্যেই যে আনন্দ,
ঠিকই আছে, বিভিন্নভাবে অর্থ বলাই যায়। সুদেশ না, বলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেই না, নেই বারে। সোমদত্তা বলো। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হ্যাঁ, প্রশ্ন কি? হৈমবতী সুত হলেন হৈমবতী সুত কে? হ্যাঁ, কে? কার্তিক। হৈমবতী সুত হচ্ছে কার্তিক। হৈমবতী মানে কে? দেবী দুর্গা। হৈমবতী দুর্গা, পার্বতী উমা, তার পুত্র গণেশ আর কার্তিক। তবে এখানে হৈমবতীর পুত্র কার্তিককে বলা হয়েছে। এখানে যে হৈমবতীর পুত্র কার্তিককে বলা হয়েছে কীভাবে বোঝা গেল? কার্তিককে না বুঝিয়ে তো গণেশকেও বলতে পারি, কী করে বুঝলে? মানে লাইনটা ছিল হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কার্তিকই তারকাসুরকে বধ করেছে। হ্যাঁ, তারকাসুরকে বধ করেছিল কার্তিক। দেব সেনাপতি কার্তিক তারকাসুরকে বধ করেছিল, তাই গণেশের নাম এখানে আসবে না, কার্তিকের নাম বলা হবে। ঠিক আছে দীপা, পরের প্রশ্ন। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দটির অর্থ হলো? পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানির এই শব্দটির অর্থ কি বলো? স্যার বরফ। হিমানি বরফ। কোন কবিতার লাইন? আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরও বেঁধে বেঁধে থাকি। পায়ে পায়ে হিমানির বাঁধ। কাদের প্রতি পদক্ষেপে হিমানির বাঁধের মতো বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে? কাদের? কারা তারা? কারা? কে পারবে? কারা? শ্রুতি বলো। নির্যাতিত, লাঞ্ছিত, নিপীড়িত সাধারণ মানুষ। হ্যাঁ, নির্যাতিত, লাঞ্ছিত, নিপীড়িত, শোষিত, অসহায়, দরিদ্র সাধারণ মানুষ, তাদেরকেই তো প্রতি পদক্ষেপে বিরাট বাধা বিপত্তি অতিক্রম করতে হচ্ছে। এখানে হিমানির বাঁধ বলতে কি বোঝানো হয়েছে? কে পারবে? হিমানির বাঁধ বলতে, এর অন্তর্নিহিত অর্থে হিমানির বাঁধ বলতে কি বোঝানো হয়েছে? রিয়াশ্রী বলো। আওয়াজটা কেমন কেটে কেটে আসছে, আরো কাছে নিয়ে বলো। শোনা যাচ্ছে না, তোমার মাইকের প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না। আর কে বলবে? বলো সোমদত্তা বলো। মনুষ্যত্বের অবক্ষয়, মানবতার অবক্ষয়, রাজনৈতিক অবনমন, ধর্মান্ধতার কারণে সাধারণ মানুষের সম্মানের সঙ্গে বেঁচে থাকার যে বাধা, ওটার কথা বলা হয়েছে। চলার পথ অবরুদ্ধ, পদে পদে বাধা, আর সেই পদে পদে বাধার মধ্যে হিমানির বাঁধ মানে রাজনৈতিক অবক্ষয়, সামাজিক রাজনৈতিক অবক্ষয় বা অধঃপতন, মানবিক মূল্যবোধের অবক্ষয় পদ অবরুদ্ধ করে দিয়েছে। রীতিশা বলো পরের প্রশ্ন। কলম তাদের কাছে অস্পৃশ্য, কাদের কাছে? কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে কলম অস্পৃশ্য? কাদের কাছে বলো? পকেটমারদের কাছে। পকেটমারদের কাছে কলম আজ অস্পৃশ্য। কেন বলো তো পকেটমারদের কাছে কলম অস্পৃশ্য কেন? কারণ কলমের দাম এখন কমে গেছে। কলমের দাম এখন কমে গেছে, মানে কলম এখন সস্তা, সর্বভোগ্য হয়ে গেছে, তাই পকেটমাররা আর খেলা দেখাতে রাজি নয় কলম দিয়ে। আচ্ছা, কোথাকার লাইন? হারিয়ে যাওয়া কালি কলম। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের লাইন। ঠিক আছে শ্রুতি, পরের প্রশ্ন। কড়াইয়ের তলার কালি লেখকেরা কি দিয়ে ঘষে তুলে নিতেন? কড়াইয়ের তলায় কালি জমতো, লেখকেরা কি নিয়ে ঘষে তুলতো? কি দিয়ে ঘষে তুলতো? লাউ পাতা। লাউ পাতা দিয়ে ঘষে তুলতো। আচ্ছা, সেই কালিটা ঘষে তুলে কি করতেন?
পাথরের বাটিতে জলে গুলে নিত। পাথরের বাটিতে জলে গুলে তারপর আবার কি করতেন? আরো এগো। ওই কালো জলে তারপর ভর্তুকি ঘষত, তারপর আবার যারা ওস্তাদ কলমবাজ, কালি তৈরি করতে দক্ষ। হ্যাঁ, আতপ চাল ভেজে পুড়িয়ে সেটা বেটে ওখানে মেশাতো। তারপর আতপ চাল ভেজে পুড়িয়ে গুঁড়ো করে বেটে বসবে। হ্যাঁ, তারপর খুন্তির গোড়ার দিকটা লাল টকটক করে পুড়িয়ে সেই জলে ছেঁকা দিত। খুন্তির গোড়ার দিকটা লাল টকটকে করে পুড়িয়ে ছেঁকা দিত, যাতে জল আরো কমে যায়, কালিটা আরো ঘন হতে থাকে। তারপর ন্যাকড়ায় ছেঁকে কালিটা দোয়াতে ঢেলে দিত। ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ভরে রাখতো, কালি তৈরি হয়ে গেল, ঘরে তৈরি কালি। সোহম আছে? বলো, পরের প্রশ্ন পড়ো। টেস্ট পেপার আছে? তুমি সবল আমি দুর্বল লেখক শ্রীকান্ত উক্তিটি করেছিলেন ফরাসি কবির মতো। তুমি সবল আমি দুর্বল লেখক কার মতো উক্তিটি করেছিলেন? হ্যাঁ, ফরাসি কবির মতো। কোথাকার লাইন? হারিয়ে যাওয়া কালি কলম। হারিয়ে যাওয়া কালি কলম। পুরো লাইনটা কি ছিল বলো? ফরাসি কবির মতো লেখক মনে মনে বলছিল, পুরোটা কি বলেছিল? পুরোটা বলো। তুমি সবল আমি দুর্বল, তারপরে আর কি বলেছিল? পুরো লাইনটা মুখস্থ রাখতে হবে। ফরাসি কবির মতো কি বলেছিল? কে পারবে? বলো। তুমি সবল আমি দুর্বল। তুমি সবল আমি দুর্বল, আমি মাঝে মাঝে রিপিট করবো, নাহলে শোনা যাচ্ছে না। তারপর তুমি সাহসী আমি ভীরু। তুমি সাহসী আমি ভীরু। তারপর তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা, তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। তবু যদি আমাকে হত্যা করতে চাও তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। আচ্ছা, এটা কোন প্রসঙ্গে বলেছিলেন লেখক? ফরাসি কবির মতো কোন প্রসঙ্গে বলছিল? ফাউন্টেন পেনের গল্পের সঙ্গে ওনার কোনো বিবাদ নেই, আত্মসমর্পণ করে বসে আছেন উনি, এই প্রসঙ্গে। রাইট। ফাউন্টেন পেনের কাছে আগেই লেখক আত্মসমর্পণ করে বসে আছেন, আর পরবর্তীতে বল পেনের কাছেও, কারণ ফাউন্টেন পেন আর বল পেনের সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিবাদ নেই, এই প্রসঙ্গেই বলেছেন। তার মানে লেখক মন থেকে না চাইলেও তিনি সময়ের সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছিলেন, নতুনকে গ্রহণ করে নিয়েছিলেন, সেই প্রসঙ্গেই বলা হয়েছে। অনেক। পরের প্রশ্ন পড়ো। নাই নাকি? অনেক মণ্ডল আছে তো? মাইক বন্ধ করে দিয়ে বসে আছি কেন রে? আরে কি হলো? না উত্তর দিতে পারলে চুপ করে বসে থাকলে লেফট হয়ে যায়, লেফট করিয়ে দিলাম, যা ক্লাস করতে হবে না। অনিশ, হ্যাঁ স্যার। বলো। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, নিম্নলেখ পদটি যে কারকের উদাহরণ, সেটি হলো কর্তৃকারক। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। হ্যাঁ, এর মধ্যে দাগ দেওয়া আছে কোথায়? স্যার দাগ দেওয়া নেই কোথাও। আচ্ছা, বৃষ্টিতে যদি দাগ দেওয়া থাকে তাহলে কি কারক হবে বলো? বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, বৃষ্টিতে কি কারক হবে বলো? স্যার কর্মকারক। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, বৃষ্টিতে ধুয়ে দিল, কে পারবে? কি কারক হবে? বৃষ্টিতে মানে তো বৃষ্টির দ্বারাই তো ধুয়ে যাচ্ছে। বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টিতে ধুয়ে দিল মানে বৃষ্টির দ্বারা ধুয়ে গেল, বৃষ্টির দ্বারাই ধুয়ে যাচ্ছে, করণ কারক। তুই করণ কারক বললি তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর কি বিভক্তি? স্যার তে বিভক্তি। বৃষ্টি যোগ তে বিভক্তি। ভেরি গুড, ঠিক আছে। এবারে রিয়াজটি বলো। হ্যাঁ স্যার,
11 উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে যে পদের সমাস হয় সেটি হলো আমি আবার প্রশ্নটা বলি, উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে যে পদের সমাস হয়, এটাই প্রশ্ন। আবার একবার পড়ো তো। হ্যাঁ, উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে যে পদের সমাস হয় সেটি হলো, হ্যাঁ, উপপদের সঙ্গে যে পদের সমাস হয় সেটি হলো কি? কৃদন্ত পদ। কৃদন্ত পদ। কৃদন্ত পদের পূর্বেই উপপদ বসে, তাহলে উপপদের সঙ্গে যে পদটা বসে সেটা হচ্ছে কৃদন্ত পদ। কৃত প্রত্যয়যুক্ত পদকে কৃদন্ত পদ বলে। কৃদন্ত পদের পূর্বেই উপপদ বসে। একটা উদাহরণ দাও, উদাহরণ দিয়ে বলো কোনটা কৃদন্ত পদ আর কোনটা উপপদ। স্যার বহু রূপ ধারণ করেন যিনি, তো এখানে যিনি আছে তার মানে এটা বহুব্রী সমাস, আর তার আগে তো ধারণ মানে বহুব্রী সমাস। বহুব্রী সমাস কোথায় হলো? উপপদ তৎপুরুষ সমাস। হ্যাঁ হ্যাঁ, বহু তৎপুরুষ সমাস, ঠিক। বহু রূপ ধারণ করেন যিনি বা বহু রূপ ধারণ করে যে, উপপদ তৎপুরুষ সমাস। তো এর মধ্যে কৃদন্ত পদ কোনটা আর উপপদ কোনটা? বহুরূপীর মধ্যে কৃদন্ত পদ কোনটা, উপপদ কোনটা? বহুরূপী এই শব্দটার মধ্যে উপপদ কোনটা? স্যার ধারণটা। আরে ব্যাস বাক্যের মধ্যে কেন হবে? ব্যাস বাক্যের মধ্যে কেন হবে? সমাসবদ্ধ পদের মধ্যে কোনটা উপপদ আর কোনটা কৃদন্ত পদ? বহুরূপী একটা আছে, বহু, আর একটা আছে রূপী। এবার বলো। বহুটা উপপদ আর রূপীটা কৃদন্ত পদ। হ্যাঁ, বহুটা পূর্বে আছে পূর্বপদ, এটাই হচ্ছে উপপদ, আর রূপীটাই হচ্ছে কৃদন্ত পদ। রূপীটাই কৃদন্ত পদ, ধারণ করাটারও নয়। অনেক অনেক হ্যাঁ স্যার। কি ব্যাপার, তোকে প্রশ্ন জিজ্ঞেস করলি? প্রশ্ন জিজ্ঞেস করলাম, বললি না? ছিলাম না। কি ছিলাম না? আমি তো তোকে লেফট করিয়ে দিয়েছি এক্ষুনি। দেখছি বসে আছিস, মাইকটা বন্ধ করে দিয়ে বসে আছিস, উত্তর দিস না কোনো। এতবার চিৎকার করলাম। শোনা যাচ্ছিল না। শোনা যাচ্ছিল না। দাঁড়া, আবার জিজ্ঞেস করবো। ওয়েট। ত্রয়ী, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ স্যার, বাক্যে ক্রিয়া এবং কর্তা একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্তাকে কি বলে? বাক্যের ক্রিয়া আর কর্তা একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্তাকে কি বলে? বলো। সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা। ক্রিয়া, মাইকটা বন্ধ করো। ক্রিয়া যে ধাতু থেকে উৎপন্ন হচ্ছে সেই একই ধাতু থেকে কর্তা উৎপন্ন হলে, কর্তা তৈরি হলে তাকে সমধাতুজ কর্তা বলে। একটা সমধাতুজ কর্তার উদাহরণ বলো ত্রয়ী। স্যার খেলোয়াড় খেলছে। খেলোয়াড় খেলছে, খেলোয়াড় খেলা খেলে, কোনটা কোনটা সমধাতুজ কর্তা? স্যার খেলোয়াড়। খেলোয়াড়। আন্ডারলাইন করতে হবে, ব্র্যাকেটে রাখতে হবে, নিচে লিখতে হবে, ঠিক আছে? জোনাইনা, পরের প্রশ্ন। অনুসর্গ যে জাতীয় পদ। অনুসর্গ যে জাতীয় পদ। হ্যাঁ, অনুসর্গগুলো কি পদ? কি পদ সাধারণত অনুসর্গ হয়? আগের দিনও ছিল অব্যয়। অব্যয় পদ। ভেরি গুড। অব্যয় পদগুলোই অনুসর্গ হয়, তবে কখনো কখনো দু একটা দেখবে অসমাপিকা ক্রিয়াও অনুসর্গ হয়। বুঝতে পারছো? এটাও মাথায় রাখবে। সাধারণত অনুসর্গ হচ্ছে অব্যয় পদগুলোই হয়, তবে অসমাপিকা ক্রিয়াপদগুলো কখনো কখনো অনুসর্গ হতে পারে। অনেক শোনা যাচ্ছে এবারে? পরের প্রশ্ন পড়ো। কত নম্বর প্রশ্নটা বললাম না। তো চোখ বন্ধ করে বসে আছো নাকি? হ্যাঁ, এখন আসলে তো খুঁজে পাচ্ছি না। এখন আসছো তো খুঁজে পাচ্ছ না, ইয়ার কি মারে। কত নাম্বার হবে রে? সিরিয়াল নাম্বার, কোশ্চেন 1.14। বল। আমাদের চোখ মুখ ঢাকা।
আমাদের চোখ মুখ ঢাকা। হ্যাঁ, কি হচ্ছে কোশ্চেন? নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হলো। কোথায় দাগ দেওয়া আছে বলো? সমাস কোথায়? চোখ মুখে আছে। চোখ মুখ বলো, চোখ মুখে, চোখ মুখ ঢাকা, চোখ মুখ কি সমাস? ব্যাস বাক্য বলো আগে, চোখ মুখ ব্যাস বাক্য কী হবে? সহজ একদম। চোখ মুখ ব্যাস বাক্য। আরে চোখ মুখ ব্যাস বাক্য কী হবে? তো সহজটা বলতে পারে না, কে পারবে? চোখ ও মুখ। চোখ, চোখ ও মুখ কি সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। আবার পুনরায় আয়ুষ, পরের প্রশ্ন পড়ো। হ্যাঁ স্যার, বহুব্রীহি সমাসে যে পদ অর্থ প্রাধান্য লাভ করে ড্যাশ। বহুব্রীহি সমাসের যে পদের অর্থ প্রাধান্য লাভ করে, অর্থ প্রধান হয়, কি সমাস বলো? মানে কোন পদ, কোন পদের অর্থ প্রাধান্য পায়? হ্যাঁ, অন্য পদ। কোন পদ? অন্য পদ। অন্য পদ মানে তৃতীয় পদ, পূর্বপদও নয়, পরপদও নয়, উভয় পদও নয়, বাইরের পদ, তৃতীয় পদ, অন্য পদ। ঠিক আছে, উদাহরণ দাও একটা যেখানে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। বহুব্রীহি সমাসের একটা উদাহরণ দাও যেখানে পূর্বপদ নয়, পরপদ নয়, তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এত সময় লাগে কেন? একটা উদাহরণ সবসময় মনে রাখতে বলেছি, বলো। হ্যাঁ, আরেকবার। পিত অম্বর যার পিতাম্বর। পিত অম্বর যার পিতাম্বর। পিত হলদে, অম্বর আকাশ হয়, এখানে পোশাক, যার পোশাক হলদে রঙের তাকে পিতাম্বর বলা হবে। তোমরা যে কেউ হলদে রঙের পোশাক পরে বেরিয়ে পড়লেই তাকে পিতাম্বর বলা হবে। এই আমি পরে বসে আছি, তো আমাকে বলা হবে, আমাকে বলা হবে কি না স্যার? তাহলে কাকে বলা হয়? তৃতীয় অর্থ, অন্য অর্থ, কাকে প্রাধান্য দেওয়া হচ্ছে? পিতাম্বর কাকে বলে? কৃষ্ণ। কৃষ্ণ। রাহুল, পরের প্রশ্ন। নির্দেশকের দৃষ্টান্ত হলো। নির্দেশকের দৃষ্টান্ত হলো, এক নির্দেশকের উদাহরণ দাও বাক্যে। গুলো। বাক্যে 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 প্রয়োগ করে উদাহরণ দেবে। ছেলেগুলো খেলছে। ছেলেগুলো খেলছে, গুলো এটা হচ্ছে নির্দেশকের বহুবচনকে নির্দেশ করছে। গুলোটা, গুলোটা আলাদা করে নির্দিষ্ট করে গুলোটা লিখতে হবে নির্দেশক। রিতেশ, পরের প্রশ্ন। দ্বিগু সমাসের পূর্ববর্তী হয়। দ্বিগু সমাসের পূর্ববর্তী হয়। দ্বিগু সমাসের পূর্ববর্তী কি পদ হয়? দ্বিগু সমাসের সংখ্যাবাচক। সংখ্যাবাচক হয়। দ্বিগু সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয়, সংখ্যা হয়, সংখ্যাবাচক হয়, সংখ্যাবাচক বিশেষণ হয়। উদাহরণ দাও একটা। স্যার যেমন পাঁচ ফোড়নের সমাহার। পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়নের সমাহার, শুরুতেই পূর্বপদ পাঁচ, সংখ্যা আছে, ঠিক আছে, সংখ্যাবাচক বিশেষণ। ওকে, রূপসা। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজের কথা বলা হয়েছে? মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজের কথা বলা হয়েছে? কোন কাজটা মেশোর উপযুক্ত কাজ হবে বলো? উপযুক্ত কাজটি হলো তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়া। ছাপিয়ে দেওয়া ব্যবস্থা করা, ছাপিয়ে দেওয়া বা ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করা কোন পত্রিকায়? সন্ধ্যাতারা পত্রিকায়। ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করা, কারেকশন করে ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করা, এটাই মেশোর উপযুক্ত কাজ হবে। কোন গল্পের লাইন? জ্ঞানচক্ষু। আচ্ছা, এটা কে বলেছিল মেশোর এটাই উপযুক্ত কাজ হবে? ছোট মাসি বলেছিল। কার ছোট মাসি? আমার না তোমার? তপনের ছোট মাসি। তপনের ছোট মাসি। সুদেশ না আছে? দেখতে এসেছিল, ঘুরতে এসেছিল, চলে গেছে। সন্দত্তা, পরের প্রশ্ন। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন। রামদাসের স্ত্রী, এক মিনিট, রামদাসের স্ত্রী অপূর্বকে একবার স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন। স্বনির্বন্ধ অনুরোধ একবার বিনীতভাবে কি অনুরোধ করেছিলেন বলো? রামদাসের স্ত্রী কি অনুরোধ করেছিল?
রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিলেন যে যতদিন না তার দেশ থেকে তার মা কিংবা অন্য কোনো আত্মীয় নারী এসে তার সঙ্গে থাকেন এবং বাসায় থাকার মতো উপযুক্ত ব্যবস্থাটি করেন, ততদিন প্রত্যেক দিন দুপুরবেলা রামদাসের স্ত্রী হাতের তৈরি মিষ্টান্ন অর্থাৎ জলখাবার তাকে খেতে হবে। রাইট, রামদাসের স্ত্রীর হাতের তৈরি মিষ্টান্ন জল খাবার যেন সে গ্রহণ করে যতদিন না পর্যন্ত বাড়ির তার মা বা আত্মীয়া কোনো নারী এসে বাসার উপযুক্ত ব্যবস্থা করছে। কোথাকার লাইন? পথের দাবি। পথের দাবি, পথের দাবি, ঠিক। দীপা হ্যাঁ স্যার। বলো, পরের প্রশ্ন পড়ো। বাহ, এ তো বেশ মজার ব্যাপার, মজার ব্যাপারটি কি? বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোথাকার লাইন? স্যার এটা বহুরূপীর লাইন। বহুরূপীর। মজার ব্যাপারটা কি? স্যার, একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে জগদীশবাবু সন্ন্যাসীর থেকে পায়ে ধুলো নিয়ে নিয়েছিলেন, এটাই ছিল মজার ব্যাপার। রাইট, সোনার বোল লাগিয়ে কাঠের খড়মে, একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন, ঠিক। বেশ মজার ব্যাপার। কে বলেছিল এটা বেশ মজার ব্যাপার? স্যার হরিদা। হরিদা, ঠিক আছে। রীতিশা হ্যাঁ স্যার। পড়ো। কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তি কি ভুল করেছে? কিন্তু তোমার বাপু কোথায় ভুল হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তির কি ভুল হয়েছে? হ্যাঁ, উদ্দিষ্ট ব্যক্তি কে, যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কে তিনি? গিরিশ মহাপাত্র। গিরিশ মহাপাত্র। কোথাকার লাইন? পথের দাবি। পথের দাবি। বক্তা কে? গিরিশ মহাপাত্রকে কে বলছিল? অপূর্ব। অপূর্ব। বলো কি ভুল হয়েছিল? গিরিশ মহাপাত্র অপূর্বকে পুলিশের লোক ভেবে ভুল করেছিল। রাইট, গিরিশ মহাপাত্র পুলিশের লোক ভেবে ভুল করেছিল অপূর্বকে। এটা কোন জায়গার ঘটনা, কোন জায়গায় বলছিল? স্টেশনে বলছিল। রাইট, তাহলে গিরিশ মহাপাত্র এই ভুল করেছিল অপূর্বকে পুলিশের লোক। যাচ্ছিল তখন বলেছিল না? হ্যাঁ, স্টেশনেই তো, এক জায়গাতেই তো আছে স্টেশন। এই গল্পে তো এক জায়গাতেই স্টেশনের কথা আছে। এক জায়গাতে আছে বলতে অপূর্বের স্টেশনে থাকার কথা বলা হয়েছে, সেটা অপূর্ব নিজে সশরীরে স্টেশনে, সেটা তো এক জায়গাতেই আছে। আর একটা যে নিজের উপরে অপমান, অমর্যাদা, অত্যাচার, সেটা তো দেশের স্টেশনের কথা ছিল। হ্যাঁ, ভামযাত্রার উদ্দেশ্যে যখন গাড়িতে চড়ে বসেছিল স্টেশনে তখনই। ঠিক আছে, শ্রুতি বলো। কই রে, শ্রুতি নেই নাকি? শোনা যাচ্ছে না, মাইক খোলা আছে, শোনা যাচ্ছে না, মাইকের ডিস্টার্ব। স্যার লিখেছে একটু দাঁড়াও স্যার। কেন দাঁড়াবো, কেন? রিজয়েন করছি তাই লিখেছে। ও জয়েন করতে থাকুক, তারপরে আমরা এগোই। সোহম আছে? হ্যাঁ স্যার। বলো পরের প্রশ্ন। এবারের মতো মাফ করে দিন ওদের। এবারের মতো মাফ করে দিন এদের। কোথাকার লাইন আগে বলো, কোন গল্পের? না, 1 মিনিট দাঁড়িয়ে যাও। সোম বলুক। সোম, কোন গল্পের লাইন? সোম লেফট করে। উফ, কি চলছে রে, কিভাবে আমাকে বোকা বানাচ্ছে রে এরা। শ্রুতি বলো, এবারের মতো মাফ করে দিন আমাকে, কোন গল্পের লাইন? ওদের বহুরূপী। হ্যাঁ, ওদের বলতে কাদের কথা বলা হয়েছে? উদ্ধৃতিটিতে ওদের বলতে বালবাবু লিচুবাগানে হরিদা পুলিশের ছদ্মবেশ ধরে স্কুলের যে 4টি ছেলেকে ধরেছিল তাদের কথা বলা হয়েছে। লিচু বাগানে? কার লিচু বাগান? দয়ালবাবুর লিচু বাগান। দয়ালবাবু লিচু বাগানে স্কুলের 4টে ছেলেকে ধরেছিল লিচু চুরি করার অপরাধে, সেই 4টে ছেলের কথা বলা হয়েছে। ঠিক আছে, সোম লেফট করে গেছে। অনেক হ্যাঁ স্যার। বলো।
পৃথিবী হয়তো মরে গেছে, পৃথিবী হয়তো গেছে মরে। হ্যাঁ, কবি কেন এ কথা বলেছেন? পৃথিবী হয়তো মরে গেছে, পৃথিবী হয়তো গেছে মরে। পুরো লাইনটা আবার পড়ো তো, কি আছে? পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবী হয়তো গেছে মরে। কোশ্চেন, কবি কেন এই কথা বলেছেন? কবি কেন এই কথা বলেছেন? কেন বলেছেন? কে পারবে? কোথাকার লাইন? আয় আরো বেঁধে বেঁধে থাকতে। আয় আরো বেঁধে বেঁধে থাকি। উত্তরটা কে বলতে পারবে? কবি কেন এই কথা বলেছেন পৃথিবী হয়তো গেছে মরে? স্যার বলবো, বলো। পৃথিবী এখন যেভাবে বেঁচে আছে তাকে সুষ্ঠুভাবে বেঁচে থাকা বলা যায় না। হুম। যুদ্ধ, শোষণা, বঞ্চনা, অত্যাচারে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। তাই পৃথিবী তথা পৃথিবীর মানুষের মনুষ্যত্ব যেন মরে গিয়েছে। তার মানে উদাসীন, নির্বিকার। মরে থাকা মানে নির্বিকার অবস্থায় রয়েছে পৃথিবী। মানুষজনের মনুষ্যত্ব, বিবেক, চেতনা কোথায় যেন হারিয়ে গেছে। তাহলে পৃথিবী মরে গেছে মানে হচ্ছে পৃথিবীর মানুষজনের এই সাধারণ বঞ্চিত অসহায় মানুষদের প্রতি কোনো সহানুভূতি বা দরদ দেখা যাচ্ছে না। কেমন যেন নির্বিকার আজকের পৃথিবীর মতো অবস্থা হয়ে গেছে। আজকের পৃথিবীর অবস্থাও কিন্তু তাই অনেকখানি। পৃথিবী যেন মরেই গেছে। অনিশ, হ্যাঁ স্যার। বলো পরের প্রশ্ন। বছরগুলো নেমে এলো মাথার উপর, বছরগুলো কেমন ছিল? বছরগুলো নেমে এলো মাথার উপর। কার মাথার উপর নেমে এসেছিল বছরগুলো? স্যার কবির মাথার উপর, কবির প্রেমিকার মাথার। কবি বলা যাবে না, কথক। কথক। কথকের প্রিয়তমা, অপেক্ষারত সেই মেয়েটি, অপেক্ষারত সেই অসুখী মেয়েটির মাথার উপরে নেমে এসেছিল। বছরগুলো কেমনভাবে নেমে এসেছিল? স্যার বছরগুলো ছিল ভারী পাথরের মতো ভারী। ভারী পাথরের মতো, পরপর ভারী পাথরের মতো নেমে এসেছিল। তার মানে প্রচণ্ড কঠিন। কাটতেই চাইছে না সেই বছর সময়। প্রিয়াশ্রী, হ্যাঁ স্যার, এখানে বলবো সিন্ধু পাড়ে সিংহধারে ধমক এনে ভাঙলো আগুন। সিন্ধু পারে সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগুন। কোথাকার লাইন? প্রলয় উল্লাসে। প্রলয় উল্লাস কার লেখা? কাজী নজরুল ইসলাম। এইটার প্রশ্নটা আরেকবার বলো। প্রশ্ন কি বলছে? সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? সিন্ধু পারের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? আক্ষরিক অর্থ বলো। সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে এখানে আন্দামানের সেলুলার জেলের প্রধান ফটককে বোঝানো হয়েছে। সমুদ্র পার এর আন্দামানে গড়ে উঠেছিল কুখ্যাত সেলুলার জেল। সেই সেলুলার জেলের সিংহদ্বার প্রধান ফটক। এখানে বাহ্যিক অর্থে এটা হলেও আসলে সামগ্রিকভাবে পরাধীনতার শৃঙ্খলকে বোঝানো হয়েছে। ঠিকই আছে। ত্রয়ী, পরের প্রশ্ন হ্যাঁ স্যার। বলো। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কোথাকার লাইন? আফ্রিকা। বলো। কে কাকে? বিশ্ব সৃষ্টির আদি পর্বে যখন যখন ভৌগোলিক পটভূমি উত্তাল, তখন রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে পৃথিবীর মূল কণ্ঠ থেকে ছিনিয়ে নিয়ে গেল। প্রাচী ধরিত্রী লেখা আছে, ওটাই বলবে। সৃষ্টির আদি পর্বে, বিশ্ব সৃষ্টির আদি পর্বে প্রাচী ধরিত্রীর বুক থেকে রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গিয়েছিল আফ্রিকাকে। প্রশ্ন কি ছিল? ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? কে কাকে ছিনিয়ে নিয়ে, আচ্ছা ছিনিয়ে নিয়ে গিয়ে কি করলো বলো। বনস্পতির নিবিড় পাহারায় রেখেছিল। বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে কি করেছিল? বেঁধেছিল। তোমার মাইকটা এত ইকো হচ্ছে কেন? বন্ধ করো। জুনাইনা, পরের প্রশ্ন। মাইকই বন্ধ হচ্ছে না। ও
পরের প্রশ্নে কাশি হ্যাঁ আমি বন্ধ করে দিয়েছি না, বলো এবারে। স্যার বলবো? হ্যাঁ বলো বলো। কাপিল লঙ্কা কাপিল জলধি। হ্যাঁ কাপিল লঙ্কা কাপিল জলধি। প্রশ্ন, কোন কারণে লঙ্কা কেঁপে উঠেছিল? কোন কারণে লঙ্কা কেঁপে উঠেছিল? কি কারণে? যদিও এর আগে প্রশ্ন ছিল, একবার হয়ে গেছে গত আলোচনায়। বলো কি কারণে লঙ্কা জলধি কেঁপে উঠেছিল? রাবণপুত্র ইন্দ্রজিৎ তথা মেঘনাথের লঙ্কাপুরীতে প্রস্থানের সময় তার বীর বিক্রমে সে প্রস্থান করেছিল। সে লঙ্কাপুরীতে প্রস্থানের সময় কেমন লাগছে? লঙ্কাপুরীতে প্রস্থান কেন? লঙ্কাপুরীতে প্রত্যাবর্তনের সময়, ফিরে আসার সময়, রথে চড়ে আকাশপথে লঙ্কাপুরীতে প্রত্যাবর্তনের সময় বা ফিরে আসার সময়, তখন কি হচ্ছিল? সেই সময় হচ্ছে সে সময় কিসের কারণে লঙ্কাপুরী আর জলধি কাঁপছে? স্যার তার ধনুকের টঙ্কার, হ্যাঁ যে ধনুকের সিঞ্জিনির আওয়াজ, তার মানে টঙ্কার, সেই টঙ্কারে লঙ্কাপুরী আর সমুদ্র কেঁপে উঠছে, জলধি কেঁপে উঠেছে। আয়ুষ, পরের প্রশ্ন। বড়রা শিখিয়ে দিয়েছিলেন, বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? বড়রা শিখিয়ে দিয়েছিলেন, কি শিখিয়ে দিয়েছিলেন? কোথাকার লাইন? স্যার এই হারিয়ে যাওয়া কালি কলম। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের। বলো কি শিখিয়ে দিয়েছিলেন বড়রা? বড়রা শিখিয়ে দিয়েছিলেন যে কলমের মুখটা মানে শুধু শুকালো হলেই চলবে না, সেখানে একটু চিড়ে দিতে হবে, তাহলে কালি পড়বে চুইয়ে। কলমের মুখটা শুধু সূচালো হলেই চলবে না, তাহলে মুখটাকে একটু চিড়ে দিতে হবে যাতে কালি চুইয়ে পড়ে। ঠিক আছে, খুব সুন্দর। রাহুল, পরের প্রশ্ন। লেখক ফিনিশিয়া হলে কিভাবে কলম বানাতেন? লেখক ফিনিশিয়া হলে কিভাবে কলম বানাতেন? ফিনিশিয়া হলে কিভাবে কলম বানাতেন? বলো ফিনিশিয়া আমি, তাহলে কি করতেন? লেখক ফিনিশিয়া হলে বর্ণপ্রান্ত থেকে একটি হাড় কুনিয়ে এনে তাকে কলম বানিয়ে লিখতেন। বনপ্রান্ত থেকে হাড় কুনিয়ে এনে সেই হাড়ের সূচালো অংশটা দিয়েই লিখতেন, তাহলে সেটা কি কলম বানাতেন। ঠিক 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 ঠিক। রিতেশ, পরের প্রশ্ন। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, তিনি কে? আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, তিনি কে? তিনি কে? তিনি হলেন ফাউন্টেন পেনের আবিষ্কারকর্তা লুইস অ্যাডসন ওয়াটারম্যান। ফাউন্টেন পেনের আবিষ্কর্তা লুইস অ্যাডসন ওয়াটারম্যান কালির সন্ধানে ছুটেছিলেন কেন? কারণ তিনি যখন একটা ব্যবসায়িক চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন একজন ব্যবসায়ীর সাথে, তখন হলো দলিল কিছুটা লেখা হয়েছিল, তখন হঠাৎ তার কালির দোয়ারটা দলের মধ্যে উপরে যায়, যার ফলে তিনি অন্য একটা নতুন কালির সন্ধানে। তাহলে চুক্তিপত্র সই করতে গিয়েছিল, অথচ কিছুটা চুক্তিপত্র অর্ধেক লেখা হয়েছে, তারপরেই কালির দোয়া উল্টে পড়ে চুক্তিপত্রটা নষ্ট হয়ে যায়, তাই আবার নতুনভাবে চুক্তিপত্র করার জন্য কালির সন্ধানে ছুটেছিল। ঠিক আছে, ভেরি গুড। রূপসা নাই, সুদেশ না, ও রূপসা আছে, বলো। রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন তার সূচনা কোথায় হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে সম্মানিত হয়েছিলেন, তার 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 কি প্রশ্ন? তার সূচনা কোথায়? তার সূচনা কোথায় হয়েছিল? হ্যাঁ, কোথায় হয়েছিল বলো। হ্যাঁ স্যার, কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ, শোনাই যায় না, কোথায় ছিল? কে পারবে? স্যার বলবো। ডিয়াশ্রী, বলো। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পী হিসেবে সূচনা হয়েছিল পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে।
পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে ছন্দবদ্ধ সাদা কালো ছবি। এই আমি অক্ষর কাটাকুটি করছি, দেখো কত কাটাকুটি করছি, দেখতে পাচ্ছ কাছ থেকে হিজিবিজি কাটছি কত। এই যে দূর থেকে দেখলে ছবি হয়ে গেছে না, কি ছবি হয়ে গেছে না, কত রকমের ছবি, কি সুন্দর সুন্দর ছবি। বেচবো আমি এগুলো অনেক দাম দিয়ে। তাহলে সুদেশ না নাই, সোমদত্তা বলো পরের প্রশ্ন। শূন্য বিভক্তি কাকে বলে? শূন্য বিভক্তি কাকে বলে? কাকে বলে? খুব সুন্দর ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো। যে বিভক্তি নিজে উৎস থেকে শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে তাকে শূন্য বিভক্তি বলে। ভেরি গুড। যে বিভক্তি নিজে উৎস থেকে শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে, পদে পরিণত করে, তাকে শূন্য বিভক্তি বলে। নিজে উৎস থাকে, একটা উদাহরণ দাও যেখানে শূন্য বিভক্তি আছে। রাজা সিংহাসনে বসলেন, রাজা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। রাজা সিংহাসনে বসলেন, রাজা কর্তৃকারকে শূন্য বিভক্তি। ওকে, ভেরি গুড। দীপা বলো। উপমান এবং উপমেয় কি? উপমান এবং উপমেয় কি? হ্যাঁ, কি? উপমান কোনটি, উপমেয় কোনটি? দুটি জিনিসের মধ্যে, দুটি বিষয়ের মধ্যে যখন তুলনা করা হয় তার মধ্যে কোনটাকে উপমান বলে আর কোনটাকে উপমেয় বলে? স্যার, যার তুলনা করা হয় তাকে বলা হয় উপমান, আর যে জিনিসটা তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়। আবার একবার বলো। যার তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। যার তুলনা করা হয় না, যাকে তুলনা করা হয় তাকে কি বলে? আগে বলো। যাকে, যাকে মূলটাকে, মেন জিনিসটাকে, মূল যাকে তুলনা করা হয় তাকে কি বলে? উপমান। না, যাকে তুলনা করা হয় মানে মূলটা, মেন জিনিসটা, তাকে উপমেয় বলে। আর যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলে? যার সঙ্গে তুলনা করা হয় তাকে কি বলে? যাকে তুলনা করা হচ্ছে মেন মূল জিনিসটা, সেটা উপমেয়। আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে কি বলে? উপমান। উপমান বলে। মনে থাকবে? রীতিশা, পরের প্রশ্ন। নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। কারক বিভক্তি নির্ণয় করতে হবে, বলো। বধুরা সব প্রদীপ তুলে ধর, প্রদীপের নিচে আন্ডারলাইন করো। বধুরা সব প্রদীপ তুলে ধর, প্রদীপের নিচে দাগ দেওয়া আছে, বলো কি কারকে কি বিভক্তি? কর্মকারকে শূন্য বিভক্তি। প্রদীপ তুলে ধরবে বধুরা, বধুরা কি তুলে ধরবে? কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করলে? কর্মকারকে প্রদীপ শূন্য বিভক্তি। ঠিক আছে, শ্রুতি বলো। মুখ্য কর্ম ও গৌণ কর্মের একটি উদাহরণ দাও। মুখ্য কর্ম ও গৌণ কর্মের একটু উদাহরণ দাও, বলো। এমন একটা বাক্য বলো যেখানে মুখ্য কর্ম গৌণ কর্ম দুটোই আছে। আগে বলো তো মুখ্য কর্ম কোনটা কাকে বলে, আর গৌণ কর্ম কোনটা কাকে বলে? বাক্যের কর্তা সম্পাদিত একটি কর্তার সম্পাদিত কর্মটি অপ্রাণীবাচক হলে তাকে মুখ্য কর্ম বলে। হ্যাঁ, বাক্যের সম্পাদিত কর্মটি অপ্রাণীবাচক হলে, কর্মটি প্রাণীবাচক হলে তাকে গৌণ কর্ম বলে। অপ্রাণীবাচক হলে তাকে মুখ্য কর্ম বলে, আর গৌণ কর্ম হচ্ছে প্রাণীবাচক, তাই তো? এবারও একটা বাক্য উদাহরণ দাও যেখানে মুখ্য কর্ম গৌণ কর্ম দুটোই আছে, বলো। আমি তোমাকে বই দিচ্ছি। আমি তোমাকে বই দিচ্ছি। তোমাকে, তোমাকে গৌণ কর্ম। গৌণ কর্ম এটা ব্যক্তিবাচক, প্রাণীবাচক। আর বই মুখ্য কর্ম। বই বস্তুবাচক, অপ্রাণীবাচক, তাই মুখ্য কর্ম। ঠিক আছে, সোহম আছো? কিরে লেফট, এর আগে লেফট হয়ে গেলি কেন? মাইক বন্ধ কর, আওয়াজ আসছে অনেক। পরের প্রশ্ন। নিত্য সমাস কাকে বলে? নিত্য সমাস কাকে বলে, বলো। যে সমাসে যে সমাসে ব্যাস বাক্য হয় না। যে সমাসের ব্যাস বাক্য হয় না, আর একটা বৈশিষ্ট্য। তাই তো, যে সমাসের ব্যাস বাক্য হয় না, আর যে সমাসের ব্যাস বাক্য গঠন করতে গেলে
করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়। হ্যাঁ, ওই অর্থবোধক আরেকটি অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। একটা উদাহরণ দাও নিত্য সমাসের। অন্য দেশ, দেশান্তর। দেশান্তর, অন্য দেশ। দেশান্তর, অন্য দেশ, এখানে অন্য আর একটা শব্দের সাহায্য নেওয়া হলো পদের। আর ব্যাসবাক্য হয় না, যা সমাসবদ্ধ পদ সেটাই ব্যাসবাক্য। একটা উদাহরণ দাও। কে পারবে? সে বলবো কাঁচা কলা, কাঁচা কলা। কাঁচা কলা, কাঁচা কলা, ঠিক আছে। অনিশ, হ্যাঁ স্যার। বলো। বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য লেখো। বিভক্তি আর নির্দেশকের একটি পার্থক্য বলো। বিভক্তি কি কাজ করে, নির্দেশক কি কাজ করে বললেই হয়ে যাবে। স্যার অন্য একটা বলবো? এটা হবে না, এটা কে পারবে? সে বলবো। স্যার পারবো এটা? হ্যাঁ বল, এটা বল তাহলে বল। বিভক্তির অপর নাম কারক চিহ্ন আর নির্দেশকের অপর নাম বচন। বিভক্তির অপর নাম কারক চিহ্ন, নির্দেশকের অপর নাম বচন। ওইটাকেই তো অন্যভাবে ঘুরিয়ে লিখলেই তো পার্থক্য হয়ে যাবে। বিভক্তি কি কাজ করে না, শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। পদে বিভক্তির কাজ হলো শব্দকে পদে পরিণত করা, এটা মনে রাখতেই হবে। এটাই সবথেকে ইম্পর্টেন্ট, এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। বিভক্তি শব্দকে পদে পরিণত করে। আর নির্দেশক কি করে না, কোনো কিছুর বচন বা সংখ্যা নির্দেশ করে। নির্দেশক সংখ্যা নির্দেশ করে, এক বচন বহু বচন সংখ্যা। নির্দেশক সংখ্যা নির্দেশ করে ব্যক্তি বা বস্তুর। আর বিভক্তি শব্দকে পদে পরিণত করে। কি অনিশ মনে থাকবে? হ্যাঁ স্যার। রিয়াশ্রী, পরের প্রশ্ন। নাই নাকি রে? নাই। ত্রয়ী, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার। বলো। স্যার একটু দাঁড়াও, প্রশ্নটা বার করি। দাঁড়াও, তো সময় নেই, আঙুল দিয়ে ধরে রাখতে বলেছিলাম। পরের প্রশ্ন। স্যার দাঁড়াও, প্রশ্নটা করতে পারছি না। হ্যাঁ, নিম্নরেখ শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। স্যার এটা বাদ গেছে। বাদ গেছে কোনটা বলো? ও স্যার, একটি বিভক্তি প্রধান এবং একটি অনুসর্গ প্রধান কারকের নাম লেখো। একটি বিভক্তি প্রধান কারকের নাম, একটি অনুসর্গ প্রধান কারকের নাম লেখো। বিভক্তি প্রধান কারকের নাম কোনটি? কি? ওই কর্তৃকারক। কর্তৃকারক হবে। আর অনুসর্গ প্রধান হচ্ছে করণ কারক। অনুসর্গ প্রধান কারক হচ্ছে করণ কারক হবে। অনুসর্গ প্রধান কারকগুলো কি কি হয়, কে পারবে? অপাদান কারক, অপাদান কারক, অপাদান কারক, নিমিত্ত কারক আর কর্তৃ, কর্ম, এগুলো বিভক্তি প্রধান কারক। হ্যাঁ ঠিক আছে। জোনাই না? রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা, সুন্দরী, উত্তরীলা। রত্নাকরের নিচে দাগ, ব্যাস বাক্য সহ সমাস। রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা, সুন্দরী, উত্তরীলা। রত্নাকরে দাগ দেওয়া আছে, ব্যাস বাক্য নির্ণয় করো, সমাস নির্ণয় করো, ব্যাস বাক্য গঠন করে। রত্নাকর কি হবে? রত্ন নির্মিত আকর। রত্ন নির্মিত আকর। আর কে পারবে? হ্যাঁ, রত্নের আকর, সিম্পল ভাবে করবে। রত্নের আকর, রত্নের খনি, রত্নের ভান্ডার, রত্নের আকর। কি সমাস? জোনাই না? সম্বন্ধ তৎপুরুষ সমাস। রত্ন যোগ এর পূর্ববাদীর সঙ্গে এর বিভক্তি আছে, সম্বন্ধ পদ, সম্বন্ধ তৎপুরুষ সমাস। আয়ুষ, পরের প্রশ্ন। সমস্যমান পদ কাকে বলে? সমস্যমান পদ কাকে বলে? হ্যাঁ বলো। ব্যাস বাক্যের প্রতিটা পদকে বলা হয় সমস্যমান পদ। ঠিক আছে, ব্যাস বাক্যের প্রতিটি পদকে এক একটি পদ, প্রতিটি পদকে সমস্যমান পদ বলে। উদাহরণ দিয়ে বলো কোনগুলো সমস্যমান পদ। যেমন বালিকা বিদ্যালয়, বালিকাদের নিমিত্ত যে বিদ্যালয়, এখানে বালিকা নিমিত্ত যে আর বিদ্যালয় হলো সমস্যমান পদ। হ্যাঁ, বালিকা বিদ্যালয়, বালিকাদের নিমিত্ত বিদ্যালয়, এখানে বালিকা নিমিত্ত আর বিদ্যালয়, এগুলো হচ্ছে এক একটা পদ ব্যাস বাক্যে, তাই এগুলো সমস্যমান পদ। ঠিক আছে রাহুল, পরের প্রশ্ন। অকারক পদ কয় প্রকার ও কি কি? অকারক পদ কয় প্রকার ও কি কি?
অকারক পদ দুই প্রকার, একটা হলো সম্বন্ধ পদ আর একটা হলো সম্বোধন পদ। অকারক পদ দুই প্রকার, একটা সম্বন্ধ পদ আর একটা সম্বোধন পদ। এই সম্বন্ধ পদ আর সম্বোধন পদকে অকারক পদ বলে কেন বলো তো? কারণ এদের সাথে ক্রিয়ার প্রত্যক্ষ কোনো সম্পর্ক থাকে না। হ্যাঁ, ক্রিয়াপদের সঙ্গে এদের কোনো প্রত্যক্ষ সম্বন্ধ বা সম্পর্ক বা অন্যয় থাকে না, তাই এগুলো অকারক। ঠিক আছে রিতেশ, পরের প্রশ্ন। হ্যাঁ স্যার, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়। 3 নম্বরের প্রশ্ন নাকি এগুলো? হ্যাঁ স্যার, 3 নম্বর। হ্যাঁ বলো, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, কোথাকার লাইন, কোন গল্পের? জ্ঞানচক্ষু। হ্যাঁ বলো, প্রশ্ন কি? এই উপলব্ধিটি কার, কিভাবে সেই উপলব্ধিটিতে পৌঁছেছিল? এই উপলব্ধিটি কার? কার এই উপলব্ধি বলো? তপনের। তপনের উপলব্ধি। জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র এক কিশোর বালক তপনের এই উপলব্ধি। কখন সে এই উপলব্ধিতে পৌঁছেছিল? হ্যাঁ কখন, কি দেখে, কিভাবে? স্যার এখানে একটু প্রসঙ্গ বলতে লাগবে? প্রসঙ্গটা অ্যাকচুয়ালি প্রথমেই বলতে হয়, মানে এই লাইনটা কোন প্রসঙ্গে বলা হয়েছে এটা উৎসের সঙ্গে বলবে। যে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে এই প্রসঙ্গে বলা হয়েছে, বলো তো এই কোন প্রসঙ্গে বলা হয়েছে? তপনের এই উপলব্ধির কথাটা কোন প্রসঙ্গে বলা হয়েছে? স্যার ছোট মাসির বিয়ে উপলক্ষে যখন তপন মামা বাড়িতে এসেছিল, তখন ছোট মাসির যে এত বড় করে বলা যাবে না, একদম ছোট করে। নতুন মেশোকে বা লেখক মেশোকে কাছ থেকে দেখার প্রসঙ্গে বলা হয়েছে, বুঝতে পারছো? ওটাই বলে দেবে সংক্ষেপে, একদম ছোট করে, মানে ওটা উৎসের সঙ্গে লিখতে হবে প্রসঙ্গটা, তো তাই ছোট করে লিখবে। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে নতুন মেশোকে দেখার প্রসঙ্গেই বলা হয়েছে। তারপরে তো পরের ফার্স্ট যে পার্টটা আছে কার এই উপলব্ধি, সেটা আলাদা করে লিখবে তপনের উপলব্ধি বলে, আর একটা পার্টে লিখবে কখন তার এই উপলব্ধি হয়েছিল। এবারে বলো কীভাবে বা কখন তার উপলব্ধি হয়েছিল? হ্যাঁ স্যার, তপনে লেখক সম্পর্কে তপনের ধারণা ছিল যে লেখকরা বহির্বিশ্বে জগতে মানে আকাশ থেকে পড়া জীব, অর্থাৎ হ্যাঁ আকাশ থেকে পড়া জীব, যেন সাধারণ মানুষের মতো নয়, অন্য জগতের, অন্য গ্রহের। হ্যাঁ তারপর কিন্তু নতুন মেশোকে দেখার পর তপন বুঝতে পারে যে লেখক মানে কোন আকাশ থেকে পড়া জীব নয়, তারা আর পাশে সাধারণ মানুষের মতন নিতান্তই আর তাদের মতনই। এইভাবেই নতুন কাজগুলো বলতে হবে তো। তপন তার নতুন মেশো মানে লেখক মেশোকে এত কাছ থেকে দেখেছে, কাছ থেকে দেখে বুঝেছিল, কিন্তু কাছ থেকে দেখে কিভাবে বুঝেছিল সেটা তো বলতেই হবে। ওই যে দাড়ি কামান, হ্যাঁ দাড়ি কামানো, সিগারেট খাওয়া, খেতে বসে কি বলেন, খেতে বসে যখন একটু বেশি খাবার পড়েছে তখন আরে ব্যাস এত কখনো খাওয়া যায়। আবার খবরের কাগজ নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আবার এদেশের কিচ্ছু হবে না বলে কোথায় যায়? সিনেমা দেখতে চলে যায়। সিনেমা দেখতে চলে যায়। তো এই সমস্ত সাধারণ মানুষের মতো কাজ করতে দেখে তার বাবা, কাকা, ছোটো মামা এদের মতো সাধারণ মানুষের মতো কাজ করতে দেখেই তপনের এই ধারণা হয়েছিল, এই উপলব্ধি হয়েছিল। পরের প্রশ্ন রূপসা। কই এই ঘটনা তো আমাকে বলেননি, বক্তা কে, তাকে কোন ঘটনা কে বলেনি? কই এ ঘটনা তো আমাকে বলেননি, বক্তা কে? কে বক্তা? কে বক্তা হলো রামদাস রামদাস তলোয়ারকর। কাকে বলেছিল এই ঘটনা আমাকে বলেননি? কাকে বলছে? এই ঘটনা হলো বলেছিল অপূর্বকে। অপূর্বকে কখন বলেছিল? যখন এই যে তারা হলো যে ফিরিঙ্গি যুবকের লাঠি না না, কখন বলতে কোন জায়গায় কোন সময় বসে বলছিল? ওই যে অফিসের পাশের ঘরটাতে যখন একসঙ্গে তারা জলযোগ করতে বসেছিল তখনই গল্প করতে করতে বলেছিল না? ওটাই বলতে হবে। এবারে বলো গল্প করতে করতে তা এ কোন প্রসঙ্গে বলেছিল বলো তো? প্রসঙ্গটা কী নিয়ে আলোচনা হয়েছিল, সেই আলোচনা করতে গিয়ে এই প্রসঙ্গ চলে এলো। এটা হলো যে ওই যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের আলোচনা করতে গিয়ে থানায়, সেই প্রসঙ্গে বলেছিল না? থানায় পুলিশ স্টেশনে গিরিশ মহাপাত্রের প্রসঙ্গেই বলেছিল না? এবারে বলো লাস্ট পার্টটা কি আছে আরেকবার বলো তো কোশ্চেনটা।
ঘটনার কথা বক্তা আগে শোনেনি? কোন ঘটনার কথা বক্তা আগে শোনেনি? বলো কোন ঘটনা? একবার হলো মানে কয়েকজন ফিরিঙ্গি যুবকের লাঠি। এটা কোথায় কোথায় এটা বলতে হবে, তথ্য বাদ যাচ্ছে। দেশের প্ল্যাটফর্মে, দেশের স্টেশনের প্ল্যাটফর্মে। এবারে বলো, ফিরিঙ্গি ছোড়ারা কি করেছিল? মানে বিনা কারণে, বিনা অপরাধে, হ্যাঁ লাঠি মেরেছিল, লাথি মেরে স্টেশন থেকে বের করে দিচ্ছিল, লাথি মেরেছিল, হ্যাঁ। আর অপূর্ব সেখান থেকে বেরিয়ে স্টেশন মাস্টারের কাছে হলো অভিযোগ জানাতে গিয়েছিল। হ্যাঁ, স্টেশন মাস্টারের কাছে অভিযোগ জানাতে গিয়েছিল। তারপর কিন্তু সে যেহেতু ইউরোপীয় না হওয়ার কারণে স্টেশন মাস্টার হলো তার কথা পাত্তা দেয়নি এবং তাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, দেশি লোক হওয়ার কারণে। আর স্টেশন মাস্টার সাহেব ছিল তাই। এই যে অপমানের কথা, এই যে হেনস্থার কথা, এই যে অসম্মানের কথা, অমর্যাদার কথা এর আগে অপূর্ব রামদাস তলোয়ারকরকে বলেনি। আর সেখানে দেশের লোকেও অনেকে ছিল, তারাও কিছু বলেনি। অপূর্বের যে এই ঘটনায় এই লাথি মারাতে হাড় পাঁজরা ভেঙে যায়নি, এটা শুনে তারা খুশি হয়ে গেছিল। স্বদেশ না নেই সোমদত্তা, পরের প্রশ্ন। ভেঙে আবার গড়তে নেই সে চির সুন্দর, সে কে? উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কে? কোন প্রসঙ্গে বলা হয়েছে? মহাকালের চন্দ্ররূপে ধেয়ে আসা তরুণ বিপ্লবীরা যে এসে নতুন করে সব গড়ে তুলবে, সব পুরাতনকে ভেঙে। তারপরে মহাকালের চন্দ্ররূপের প্রসঙ্গ, মহাকালের চন্দ্ররূপে বীর বিপ্লবীদের ঝাঁপিয়ে পড়ার প্রসঙ্গে। আচ্ছা বলো, প্রথম প্রশ্নটা কি আছে আরেকবার বলো। সে কে? সে কে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর? কে 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 কে? মহাদেবের রুদ্র রূপধারী তরুণ বিপ্লবীদের কথা বলা হয়েছে। মহাকালের রুদ্র রূপধারী সেই মহাকাল, মহাকাল রূপী তরুণ বিপ্লবী। পরের পার্ট কি? পরের প্রশ্ন কি আছে? তাৎপর্য বিশ্লেষণ। তাৎপর্য বিশ্লেষণ করো। হ্যাঁ, কি বলতে চাইছে বলো। কবি প্রত্যক্ষ করেছেন যে তরুণ বিপ্লবীরা আমাদের দেশকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করার জন্য মহাকালের চন্দ্ররূপে ধেয়ে আসছে, যত পুরাতন, যত জরাজীর্ণ সবকিছুকে ধ্বংস করে সবকিছুকে নতুন করে আবার গড়ে তোলার জন্য। তাই পরোক্ষভাবে এটিকে দেখে ধ্বংসের জন্য ভয় হওয়া সত্ত্বেও আসলে এর মধ্যেই লুকিয়ে আছে নতুন এই বীজ, সে কারণে বলা হয়েছে। মহাকালের সেই রুদ্ররূপ, কাল ভয়ঙ্করের সেই রূপটা নিয়ে আগে ব্যাখ্যা করবে। কাল ভয়ঙ্কর যেমনভাবে সমস্ত কিছুকে নাশ করে দেয়, জরাজীর্ণতাকে, পুরাতনকে নতুনকে প্রতিষ্ঠা করে, তেমনি তার রূপে বীর বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিক যারা এই দীর্ঘকালের পরাধীনতার অন্ধকারকে ঘুচিয়ে জরাজীর্ণতাকে নাশ করে নতুন সৃষ্টি করবে, তারাই তো জয় পতাকা উড্ডীন করবে কালবৈশাখী ঝড়ের মাঝে। পরের প্রশ্ন বলো দীপা। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু কে? মহাবাহু বলতে কাকে বোঝানো হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? মহাবাহু কে, কাকে বোঝানো হয়েছে? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, মহাবাহু ইন্দ্রজিৎ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেছিল। কার কাছে জিজ্ঞেস করেছিল? দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী, দেবী লক্ষ্মী, প্রভাসার বেশধারী দেবী লক্ষ্মীর কাছে জিজ্ঞাসা করেছিল। পরের প্রশ্ন কি? তার বিস্ময়ের কারণ কি? হ্যাঁ, বিস্মিত হয়েছিল কেন, বিস্ময়ের কারণ কি বলো। বীরবাহুর মৃত্যুর কারণে সে বিস্মিত হয়েছিল। তার প্রিয় অনুজ বীর বাহুর মৃত্যু, যেটা অসম্ভব, সেটাই তাকে বিস্মিত করেছিল। আবার যে বীরবাহুকে পরাজিত করা প্রায় অসম্ভব, সেই বীরবাহুর মৃত্যু হয়েছে, এটা তার কাছে রীতিমতো আশ্চর্যের, অবাক হওয়ার। এর সঙ্গে কি রামচন্দ্রের মারা গিয়েও পুনরায় জীবিত হওয়া এটা লেখা যাবে না এটা তারপরে আছে? তিন মার্কসের জন্য তো লেখা যাবে। একটু লিখে নেবে, টেনে দেবে, নাহলে ছোট হয়ে যাবে। রামচন্দ্রকে, যে রামচন্দ্রকে
হত্যা করেছে, নিশারণে পরাজিত করেছে, হত্যা করেছে, সেই রামচন্দ্র পুনর্জীবিত হয়ে বীরবাহুকে হত্যা করেছে, এটাও তার কাছে অবাক হওয়ার বিস্ময়ের, যদিও আগেরটাই মেন। আর কি প্রশ্ন আছে 3 নম্বরের? না স্যার। তাহলে আজকের কত নম্বর পৃষ্ঠা হলো? 105। 105। এই একটা 2020-21 সালের টেস্ট পেপারের 105 নম্বর পৃষ্ঠার একটাই স্কুল আজকের আলোচনা হলো, আজকে একটাই থাক। ওকে, আজকের এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই বাই।